বিশ্ব রাজনীতির টানাপোড়েন ও উত্তপ্ত পরিস্থিতির খবর নিয়ে হাজির আমরা। মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সাহসী ঘোষণা, ইসরায়েলের অব্যাহত আগ্রাসন, সিরিয়ার ভয়াবহ হামলা, ইলন মাস্কের গোপন বৈঠক থেকে শুরু করে পাকিস্তানের উত্তাল রাজনীতি এবং ভারতের হৃদয় বিদারক ঘটনা। আজকের বিশেষ প্রতিবেদনে থাকছে মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ার চলমান সংকট, আন্তর্জাতিক শক্তিগুলোর অবস্থান এবং ক্ষমতার নতুন সমীকরণ। প্রথমেই থাকছে শিরোনাম, এরপরে বিস্তারিত। ইসরায়েলকে স্বীকৃতি নয়, ফিলিস্তিনিদের পাশে থাকবে মালয়েশিয়া, প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। লেবানন জুড়ে ইসরায়েলি হামলায় নিহত 59। সিরিয়ায় ইসরায়েলি বিমান হামলায় নিহত অন্তত 4। উত্তরপ্রদেশের হাসপাতালে আগুন, 10 শিশুর মৃত্যু। ইরানি রাষ্ট্রদূতের সঙ্গে ইলন মাস্কের গোপন বৈঠক। ইরানে কেউ হামলা চালালে জবাব দেওয়া হবে, ইরাক। ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র নিয়ে যুক্তরাজ্যের খুব কাছে রাশিয়ার যুদ্ধজাহাজ। শিরোনামগুলো দেখছিলেন, এবার বিস্তারিত। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম আবারও দৃঢ়ভাবে ঘোষণা করেছেন তার দেশ ফিলিস্তিনিদের প্রতি সহায়তা অব্যাহত রাখবে এবং ইসরায়েলকে কখনোই স্বীকৃতি দেবে না। গতকাল শুক্রবার পেরুর রাজধানী লিমায় অনুষ্ঠিত এশিয়া প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন সম্মেলনে দেওয়া এক বক্তব্যে আনোয়ার ইব্রাহিম এই মন্তব্য করেন। প্রধানমন্ত্রীর কাছে জানতে চাওয়া হয়েছিল, ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনের বিষয়ে মালয়েশিয়ার অবস্থান কি পরিবর্তন হবে। উত্তরে তিনি স্পষ্ট করে বলেন, তার সরকার আগের অবস্থানেই অনড়। মালয়েশিয়া বরাবরই ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক দূরত্ব বজায় রেখেছে এবং ভবিষ্যতেও এ নীতি অব্যাহত থাকবে। সম্মেলনে আনোয়ার ইব্রাহিম আরও বলেন, এবারের এইপেক সম্মেলনে একমাত্র মালয়েশিয়া ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনিদের প্রতি সহিংসতার বিষয়টি তুলে ধরেছে। তিনি বলেন, একটি জাতির অধিকারের বিষয়টি যদি অস্বীকার করা হয় তাহলে অর্থনীতি ও মুক্ত বাণিজ্য নিয়ে কথা বলার কোনো অর্থ নেই। এটি ন্যায় বিচারের বিষয়, যেখানে প্রয়োজন সেখানেই ফিলিস্তিনিদের জন্য আমাদের সমর্থন অব্যাহত থাকবে। মালয়েশিয়ার এই স্পষ্ট অবস্থান আন্তর্জাতিক অঙ্গনে ফিলিস্তিনিদের প্রতি তাদের অঙ্গীকারের একটি নতুন উদাহরণ হয়ে উঠেছে। লেবাননে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। গত 24 ঘণ্টায় ইসরায়েলি সামরিক হামলায় মধ্যপ্রাচ্যের এই দেশটিতে আরও অর্ধশতাধিক মানুষ নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও 2.25 শতাধিক লেবানিজ। 16 নভেম্বর শনিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু। প্রতিবেদনে বলা হয়, গত একদিনে লেবাননে ইসরায়েলি হামলায় আরও অন্তত 59 জন নিহত হয়েছেন। এতে করে গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে 3445 জনে পৌঁছেছে বলে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় শুক্রবার জানিয়েছে। এক বিবৃতিতে মন্ত্রণালয় আরও বলেছে, গত দিনে হওয়া হামলায় আরও 182 জন আহত হয়েছেন। এতে করে 2023 সালের অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় মোট আহতের সংখ্যা বেড়ে 14,599 জনে পৌঁছেছে। মূলত গত বছরের অক্টোবরে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি আগ্রাসন শুরু হওয়ার পর থেকে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে সংঘাত চলছে ইসরায়েলের। তবে গত সেপ্টেম্বর মাস থেকে হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের পূর্ণমাত্রার যুদ্ধ শুরু হয়। এছাড়া গত 23 সেপ্টেম্বর থেকে রাজধানী বৈরুতের পাশাপাশি লেবানন জুড়ে ব্যাপক বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর অপারেটিভস, অবকাঠামো এবং অস্ত্রাগারকে লক্ষ্য করে এই হামলা চলছে। হিজবুল্লাহ পাল্টা আঘাত হানছে। লেবাননে অভিযানরত ইসরায়েলি সেনা সদস্যদের হত্যার পাশাপাশি ইসরায়েলের বেশ গভীর সামরিক ঘাঁটিতে অত্যাধুনিক মিসাইল দিয়ে হামলা চালাচ্ছে শক্তিশালী এই সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। সিরিয়ার রাজধানী দামেস্কের উপকণ্ঠে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। দামেস্কের 2টি আবাসিক ভবন লক্ষ্য করে চালানো এই হামলায় অন্তত 4 জন নিহত ও আরও কয়েকজন আহত হয়েছেন। বৃহস্পতিবার ইসরায়েলের সামরিক বাহিনী দামেস্কের মাজ্জেহ জেলায় এই হামলা চালিয়েছে বলে সিরিয়ার রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা সানা জানিয়েছে। ব্রিটেন ভিত্তিক সিরীয় পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলেছে, দামেস্কের মাজেহ জেলায় একাধিক আবাসিক ভবনে ইসরায়েলি হামলায় 4 জন নিহত হয়েছেন। এছাড়াও রাজধানীর উপকণ্ঠে একই ধরনের হামলার খবর দিয়েছে সংস্থাটি। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের প্রধান রামি আবদেল রহমান ফরাসি বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, দামেস্কের মাজেহ জেলায় ইসরায়েলি হামলায় 4 জন নিহত হয়েছেন। একই দিনে সিরিয়ার কুদসায়া এলাকাতেও বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। তবে সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম বলছে, আবাসিক ভবনে ইসরায়েলি হামলায় কয়েকজন নিহত হয়েছেন। তবে এই হামলায় কতজন প্রাণ হারিয়েছেন তা
তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। ইসরায়েলি সেনাবাহিনী নিয়ন্ত্রিত রেডিও জানিয়েছে দামেস্কে ফিলিস্তিনি গোষ্ঠী ইসলামিক জিহাদের সদর দপ্তর ও তাদের অন্যান্য স্থাপনাকে লক্ষ্যবস্তু করে হামলা চালানো হয়েছে। ইসরায়েল গত কয়েক বছর ধরে সিরিয়ায় ইরান সংশ্লিষ্ট বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়ে আসছে। তবে গত বছরের 7 অক্টোবর গাজায় হামাসের সাথে যুদ্ধ শুরু হওয়ার পর সিরিয়ায় হামলা বাড়িয়েছে ইসরায়েল। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার দীর্ঘদিনের উত্তেজনার মধ্যেই এবার ইরানি রাষ্ট্রদূতের সঙ্গে এক গোপন বৈঠক করেছেন ইলন মাস্ক। মার্কিন সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস এক প্রতিবেদনে এমন তথ্য জানায়। ইরানের একাধিক অজ্ঞাতনামা সূত্র উদ্ধৃত করে মার্কিন পত্রিকাটি বলছে, বিশ্বের শীর্ষ ধনকুবের মাস্ক ও ইরানি রাষ্ট্রদূত আমির সাইদ ইরাভানির মধ্যকার এক বৈঠক ছিল ইতিবাচক। গত 11 নভেম্বর সোমবার একটি গোপন স্থানে আমির সাইদ ও ইলন মাস্কের মধ্যে 1 ঘন্টার বেশি ওই বৈঠক চলে। তখন সেটি গোপন থাকে। ইরানের এক কর্মকর্তা জানান, ইলন মাস্কের অনুরোধে এ বৈঠকের আয়োজন করা হয়। বিশ্লেষকরা মনে করছেন, একজন ঊর্ধ্বতন ইরানি কর্মকর্তা এবং ইলন মাস্কের মধ্যে সরাসরি বৈঠক ট্রাম্প প্রশাসনের অধীনে তেহরান এবং ওয়াশিংটনের মধ্যে সম্পর্ক পরিবর্তনের সম্ভাবনার ইঙ্গিত দেয়। যদিও গত মাসে উগ্র ইরান বিদ্বেষী হিসেবে ভূমিকা পালন করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। সাক্ষাৎকালে ইরানি রাষ্ট্রদূত ইরাভানি জানান, ইলন মাস্কের কিছু ব্যবসা তেহরানে নিয়ে আসা উচিত। সম্প্রতি ইলন মাস্কের সরকারি ব্যয়, আমলাতন্ত্র ও নিয়ন্ত্রণ কমানোর উদ্দেশ্যে দায়িত্ব প্রদান করেছেন ডোনাল্ড ট্রাম্প। এ লক্ষ্যে সরকারি দক্ষতা বিভাগ গঠন করার কথা জানান নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট। তবে নতুন এ মন্ত্রণালয়ের কাজ কি হবে তা নিয়ে এখনো সঠিক রূপরেখা পাওয়া যায়নি। স্বাভাবিকভাবেই এ নিয়োগ মাস্কের সরকারি নীতির ওপর প্রভাব বিস্তার করতে পর্যাপ্ত ক্ষমতা দিয়েছে। মার্কিন নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হওয়ায় নতুন করে শুরু হয়েছে বিশ্ব রাজনীতির হিসাব নিকাশ। বিশ্বব্যাপী তার এ জয় যুদ্ধ নিয়ে নতুন বার্তা দেবে বলে আশা করা হচ্ছে। এমনকি রাশিয়া ইউক্রেন যুদ্ধেও তার জয়ের ছাপ পড়তে পারে। এমন পরিস্থিতিতে ইংলিশ চ্যানেলে হাইপারসনিক ক্ষেপণাস্ত্রবাহী রণতরী নিয়ে মহড়া দিয়েছে রাশিয়া। মঙ্গলবার 12 নভেম্বর বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। রুশ বার্তা সংস্থার বরাতে রয়টার্স জানিয়েছে, নতুন প্রজন্মের হাইপারসনিক ক্রুজ মিসাইল দিয়ে সজ্জিত রুশ নৌবাহিনীর একটি জাহাজ ইংলিশ চ্যানেলে মহড়া চালিয়েছে। এছাড়া এটি আটলান্টিক মহাসাগরে মহড়ার প্রস্তুতি নিচ্ছে। রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে, মহড়ায় জাহাজের ক্রুরা জাহাজ বিধ্বংসী হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ও কাউন্টার ড্রিল অনুশীলন করেন। এছাড়া প্রতীকী সেনাদের ওপর বিমান ও সমুদ্র পথে ড্রোন হামলার মহড়া চালানো হয়। রাষ্ট্রীয় বার্তা সংস্থা RIA নর্দার্ন ফ্লিট প্রেস সার্ভিসের বরাতে জানিয়েছে, নর্দার্ন ফ্লিট ফ্রিগেট অ্যাডমিরাল গোলভোকো ইংলিশ চ্যানেলে মহড়া চালিয়েছেন। বর্তমানে তারা আটলান্টিক মহাসাগরের মিশন পরিচালনার প্রস্তুতি নিচ্ছেন। রুশ বার্তা সংস্থা তাস জানিয়েছে, 2023 সালের ডিসেম্বরে রুশ নৌবাহিনীর বহরে ফ্রিগেটটি যুক্ত হওয়ার পর এটি প্রথম বহুমুখী মহড়া। এজন্য জাহাজটি রাশিয়ার উত্তরাঞ্চলের মূল ঘাঁটি থেকে গত 2 নভেম্বর যাত্রা করেছে। রণতরীটি যুক্ত হওয়ার আগে তৎকালীন প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শোইগু বলেন, এটি জিরকন ক্ষেপণাস্ত্রে সজ্জিত হবে। সমুদ্রভিত্তিক এই হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের সীমা 900 কিলোমিটার। এটি শব্দের চেয়ে কয়েক গুণ গতিতে ছুটতে পারে, যার ফলে শত্রুপক্ষের এটি প্রতিরোধ করা কঠিন হয়ে পড়ে। উল্লেখ্য, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে 2020 সালে পারমাণবিক শক্তি বাড়ানোর প্রচেষ্টার অংশ হিসেবে জিরকন ক্ষেপণাস্ত্রের ব্যাপক সরবরাহ শুরু করা হয়। টানা 1 বছরেরও বেশি সময় ধরে কারাগারে বন্দী রয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইমরান খান। কারাগারে বন্দী থেকেই একের পর এক আন্দোলনের ডাক দিয়ে যাচ্ছেন তিনি। আন্দোলন ও জনপ্রিয়তার কারণে রীতিমতো ক্ষমতাসীন দলের আতঙ্কে পরিণত হয়েছেন তিনি। এবার কারাগার থেকে চূড়ান্ত আন্দোলনের ডাক দিয়েছেন তিনি। 13 নভেম্বর বুধবার পাকিস্তানের সংবাদ মাধ্যম ডনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, কারাগার থেকে চূড়ান্ত আন্দোলনের ডাক দিয়েছেন ইমরান খান। আগামী 24 নভেম্বর রাজধানী ইসলামাবাদে কর্মসূচির ঘোষণা দেন তিনি। ডন জানায়, ইমরান খান এই আন্দোলনকে কারচুপি করা নির্বাচনী ফলাফল, অন্যায়ভাবে নেতাকর্মীদের গ্রেফতার এবং সরকারের 26তম সাংবিধানিক সংশোধনী পাশের বিরুদ্ধে প্রতিবাদ হিসেবে উল্লেখ করেছেন। এর আগে 2023 সালের আগস্টে ইমরান গ্রেফতার হওয়ার পর থেকে তার সমর্থকরা দেশ জুড়ে আন্দোলন চালিয়ে আসছেন। তারা 2024 সালে নির্বাচনে জালিয়াতির অভিযোগে ক্ষোভ প্রকাশ করেছেন। এছাড়া পিটিআইয়ের নেতাকর্মীরা প্রতিনিয়ত হয়রানি ও বারবার গ্রেফতার হচ্ছেন। ইমরান খানের বোন আলিমা খান বুধবার তার সঙ্গে সাক্ষাৎ শেষে জানান, এই আন্দোলনের ডাক সবার জন্য, বিশেষত দলীয় নেতাকর্মীদের জন্য। ইমরান খান বলেছেন, এটি সেই মুহূর্ত যখন আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি সামরিক শাসনের অধীনে থাকতে চান নাকি স্বাধীনতা নিয়ে বাঁচতে চান।
অপরদিকে পাকিস্তান পিপলস পার্টির সহসভাপতি শেরি রেহমান ইমরান খানের এই আহ্বানকে উস্কানিমূলক আখ্যা দিয়ে বলেন, এটি শান্তিপূর্ণ প্রতিবাদের পরিবর্তে অরাজকতা সৃষ্টির চেষ্টা। ইমরান খানের এই চূড়ান্ত আন্দোলনের ডাক দেশটির রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা সৃষ্টি করেছে, যা পাকিস্তানের গণতান্ত্রিক ভবিষ্যৎ নিয়ে আলোচনা বাড়িয়ে তুলেছে। ভারতের উত্তরপ্রদেশের একটি মেডিকেল কলেজে শিশু ওয়ার্ডে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় 10 শিশু মারা গেছে। শুক্রবার রাতে ঝাঁসি জেলার এ ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত শিশুর সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। জেলা ম্যাজিস্ট্রেট অবিনাশ কুমার সাংবাদিকদের বলেছেন, মহারানী লক্ষ্মীবাই মেডিকেল কলেজের নবজাতকের নিবিড় পরিচর্যা কেন্দ্রে গতকাল রাত 10:45 দিকে আগুন লাগে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। হাসপাতালের প্রধান মেডিকেল সুপারিনটেন্ডেন্ট শচীন মহর বলেছেন, আগুন লাগার সময় সেখানে 54টি শিশু ভর্তি ছিল। আগুন লাগার কারণে অনেক শিশু আটকা পড়েছিল। অগ্নি নির্বাপক বাহিনীর সদস্যদের সহায়তায় আটকা পড়া শিশুদের উদ্ধার করা হয়। শুরু থেকে আগুন নেভানোর চেষ্টা করা হলেও ঘরটিতে অধিক পরিমাণে অক্সিজেন থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। 10টি শিশু মারা গেছে। আহত শিশুদের চিকিৎসা দেওয়া হচ্ছে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এরই মধ্যে অগ্নিকাণ্ড সম্পর্কে খোঁজ খবর নিয়েছেন। আহত শিশুদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি নির্দেশ দিয়েছেন। এছাড়া তিনি ঝাঁসির বিভাগীয় কমিশনার ও পুলিশ রেঞ্জের উপপরিদর্শক জেনারেলকে 12 ঘণ্টার মধ্যে অগ্নিকাণ্ড নিয়ে প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছেন। পাশাপাশি তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন। কেউ ইরানের নিরাপত্তাকে হুমকির মুখে ফেললে বাগদাদ এবং কুর্দিস্তান তার বিরুদ্ধে জবাব দেবে বলে জানিয়েছে ইরাকের নিরাপত্তা উপদেষ্টা কাশিম আল আরাজি। আজ ইরানের বার্তা সংস্থা ইরনা ও মেহের জানায়, রোববার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে বৈঠকে এই মন্তব্য করেছেন আল আরাজি। মধ্যপ্রাচ্যে ইসরায়েল ও ইরানের মধ্যে অস্থিরতা এখন তুঙ্গে। যে কোনো সময় এই দুই দেশ মুখোমুখি যুদ্ধে জড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা। এই অস্থিরতার মাঝে ইরাক ও ইরানের সম্পর্ক উন্নয়নে বৈঠকে বসেন দুই দেশের দুই শীর্ষ কর্মকর্তা। বৈঠকে আল আরাজি বলেন, ইরানের নিরাপত্তাকে নিজের নিরাপত্তা হিসেবেই দেখে ইরাক। ইরানের নিরাপত্তাকে বিঘ্নিত করে এমন যে কোনো পদক্ষেপের বিরুদ্ধে যথাযথ জবাব দেবে ইরানের কেন্দ্রীয় সরকার ও কুর্দি বিদ্রোহীরা। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগুচিও ইরাকের নিরাপত্তাই ইরানের নিরাপত্তা বলে মনে করেন। 2023 সালে একটি নিরাপত্তা চুক্তি স্বাক্ষর করে বাগদাদ ও তেহরান। সেই চুক্তি অনুযায়ী দুই দেশের কেউ তাদের ভেতর থেকে কোনো সন্ত্রাসী গোষ্ঠীকে অপর দেশে আক্রমণ করার সুযোগ দেবে না। রোববারের বৈঠকে এই চুক্তির প্রতি অঙ্গীকারবদ্ধ থাকার প্রতিশ্রুতি দেয় দুই পক্ষ। ইরানের মিসাইল হামলার জবাবে গত 26 অক্টোবর সিরিয়া ও ইরাকের আকাশসীমা ব্যবহার করে ইরানে বিমান হামলা চালায় ইসরায়েল। এর জবাবে ইরান ইরাকের ভূখণ্ড ব্যবহার করে জবাব দিতে পারে বলে দাবি করে ইসরায়েলি গণমাধ্যম। তবে গত সপ্তাহে এই দাবি উড়িয়ে দেন ইরাকের পররাষ্ট্রমন্ত্রী ফুয়াদ হোসেন।